ডক্টর শাহনাজ আলম লিপি। লিপি আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম মিল্টন ভাই, আমি খুব ভালো মতনই শুনতে পাচ্ছি। আমি খুব বেশি অনার্ড ফিল করছি যে আপনাদের আলোচনায় আমাকে অংশগ্রহণের সুব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি সাইফুল আলী ভুইয়া। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের হতে পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আপনি জয়েন করেছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে অ্যাড করার জন্য। ওকে, সাইফুল ভাই এবং শাহনাজ আলম লিপি, আমি আপনাদেরকে আজকের ইনভাইট করেছি। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকটা পয়েন্ট নিয়ে আমি একটু আলোচনা করব, এবং এই আলোচনার জন্য বাংলাদেশ থেকে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আমি ওনাকেও আমাদের অনুষ্ঠানে থাকতে বলেছি। এবং প্যারিস থেকে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি ওনাকেও বলেছি আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের নিউ ইয়র্কে একটা খুব ফেমাস একটা মসজিদ আছে, আমি সব গেস্টদেরকে উদ্দেশ্য করে বলছি। ওই মসজিদটা হলো জামাইকা মুসলিম সেন্টার। এই জামাইকা মুসলিম সেন্টারে হাসিন ভাই, কাজী ভাই, লিপি আপু এবং আলী ভুইয়া, হাজার হাজার লোকজনরা জুমার নামাজ পড়ে। মানে মসজিদে জায়গা দেওয়া যায় না, হাই স্কুলের মাঠে ঈদের জামাতেও জায়গা দেওয়া যায় না, এত বড় একটা অর্গানাইজেশন। এখন নৈতিকভাবে আমরা যদি চিন্তা করি বা ধার্মিকভাবে আমরা যদি চিন্তা করি, তাইলে এ ধরনের মসজিদের নির্বাহী কমিটিতে তো যোগ্য লোকের দরকার হয়, চরিত্রবান লোকের দরকার হয়, ইমানদার লোকের দরকার হয়। এবং আমেরিকার আইন অনুযায়ী আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এন্ড ট্যাক্সেশন, তারা নট ফর প্রফিট অর্গানাইজেশন, রিলিজিয়াস অর্গানাইজেশনের যেই কোড অফ কন্ডাক্ট আছে এবং কোয়ালিফিকেশনের কথা বলা আছে এ ধরনের মসজিদগুলোতে, চার্চে, সিনেগগে, মন্দিরে, বলছে একজন কোয়ালিফাইড শিক্ষক, কোয়ালিফাইড অভিজ্ঞতা, কোয়ালিফাইড মোরাল রেসপন্সিবিলিটিতে কোয়ালিফাইড এবং নীতিগতভাবে আনকম্প্রোমাইজিং একজন ব্যক্তিকে এই ইনস্টিটিউশনের দায়িত্ব দেওয়া। হঠাৎ করে আমরা দেখলাম, সাইফুল ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। একটু সাউন্ডটা একটু কম, কারণটা কি বুঝতেছি না আমি। আপনি সাউন্ডটা কম হওয়ার কারণ, আপনার কি ওখানে আপনার নিজের ফোনের সাউন্ডটাকে একটু বাড়ায় নেন সাইফুল ভাই। আমি দিচ্ছি, ওকে। আপনার কথা কিন্তু ক্লিয়ার শুনতেছি। ওকে, এক সেকেন্ড ভাই, আমি দেখি আমার সাউন্ডটাকে ক্লিয়ার করতে পারি কিনা। সাউন্ডটা বাড়াবো কিভাবে? ওকে সাইফুল ভাই, আপনি কি এখন শুনছেন? হ্যাঁ হ্যাঁ, একটু বেটার। থ্যাংক ইউ। ওকে, তো এখন জামাইকা মুসলিম সেন্টারে হঠাৎ করে দেখা গেল ফখরুল ইসলাম দেলোয়ার নামে এক লোককে ওখানে সেক্রেটারি বানানো হয়েছে। যেই লোকটার কোয়ালিটির ভিতরে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসছে, কর্নেল হাসিন এবং অ্যাডভোকেট মামুন, একটা লোককে তারা সেক্রেটারি বানাইছে। এই লোকটা কোভিড-19 সময় সিটি হল থেকে বিনা পয়সায় কিছু খাওয়ার আল্লাহর হস্তে দিছিল, এবং এই খাওয়ার মধ্যে ছিল বিফ ছিল, ল্যাম্ব ছিল, চিকেন ছিল, টার্কি ছিল, এবং সাথে ছিল পোর্ক, শুয়োরের মাংস। এই ফখরুল ইসলাম দেলোয়ার বিফ, চিকেন, ল্যাম্ব এগুলো হারাম, সব হারাম, কারণ এগুলো হালাল ভাবে জবাই দেয় না। আর একটা গ্রোসারি আছে, ফাতেমা গ্রোসারি, হিলসাইড অ্যাভিনিউতে, ওই গ্রোসারিতে নিয়ে এই হারাম মাংসগুলো বিক্রি করছে হালাল বইলা। আর শুয়োরের মাংসটা মসজিদে যায় বিলি করছে। আচ্ছা, যদি কোনো মানুষ একটা মসজিদে জাস্ট ফেমের জন্য শুয়োর মাংস বিলি করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে হারাম মাংসকে হালাল কইয়া বিক্রি করে, ওই লোকটার মোরাল কোনো অথরিটি আছে কিনা একটা মসজিদের নেতৃত্ব দেওয়ার? শাহনাজ লিপি, আমি আপনার কাছেই প্রথম জিজ্ঞাসা করব।
এ ধরনের একজন মানুষ একটা মসজিদের নেতৃত্ব দিতে পারে কিনা? আমার মতে তো অবশ্যই না। কারণ হচ্ছে আমার মতে যেহেতু আমি বাংলাদেশে দিনাজপুরে একটা মসজিদ আ চালনা করছি। আমার বাবা বানিয়েছিল। এটা 6 ইয়ার্স হয়ে গেল আমি দেখাশোনা করি। তো আমি সেখানে একটা জিনিস খেয়াল করি যে আ মসজিদের যেই হোক, ইমাম হোক, মুয়াজ্জেম হোক অথবা প্রেসিডেন্ট হতো সেক্রেটারি হোক, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি এটা খেয়াল করেছি এবং মোরাল চরিত্রটা খুবই ইম্পোর্টেন্ট। মানে তাদের চারিত্রিকভাবে সবার সর্বসম্মুখে যাতে গ্রহণযোগ্যতা থাকে সেই দিকটা আমি খেয়াল করে আমি এভাবেই করেছি। আমি আমেরিকারও ব্যাপারটা আমার মনে হয় এরকমই হওয়া উচিত। তো সে কারণে হচ্ছে আমি মনে করি উনি যদি এই সমস্ত কাজের সাথে লিপ্ত থাকেন তাহলে হচ্ছে অবশ্যই তাকে সেক্রেটারি পোস্টে রাখা উচিত না। এটা আমার মতামত। আহ, লিপি আপু, আপনার কাছে আরো একটা কথা আমি জিজ্ঞাসা করি। এ ধরনের একটা মানুষ যা শিক্ষাগত যোগ্যতা কাভার করে না, তার মোরালি, লিপি আপু একটা কথা, তার সম্পর্কে একটা মামলা হয়েছিল কয়েক বছর আগে। এই ফখরুল ইসলাম দেলোয়ার এবং ব্রঙ্কসে একজন মহরী টাইপ লোক আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ এন মজুমদার। এই দুইটা লোক ম্যারিড মহিলাকে, দুই বাচ্চার মা কে গ্রিন কার্ড দেওয়ার কথা বইলা ওই মহিলাকে তারা 10 বার 11 বার রেপ করছে, এবং ওই ওয়াও! মহিলা এই দুইটা লোকের বিরুদ্ধে মামলা করছে। এটা জানার পরে কোন মসজিদ এই লোককে তাদের কমিটিতে রাখা আপনার কাছে কতটা লজিক্যাল মনে হয়, লিপিয়া? আমার কাছে শুধুমাত্র এইটুকু বলবো, আমি তো ওই সমস্ত ব্যাপারগুলো জানি না। তারপরে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করব যে এটা আমাদের জন্য লজ্জাস্কর। কারণ জামাইকা মসজিদ সেন্টারে আমি আমেরিকা আসার পর থেকেই হচ্ছে আমরা, যদিও আমি লং আইল্যান্ডে থাকি, তাহলে সবসময় আমরা ওই মসজিদে যেয়ে যখনই সময় পাই নামাজ পড়ি। তাছাড়া আমার বাবার জানাজা জামাইকা মুসলিম সেন্টারে হয়েছিল। ওটা 2019 সালের অক্টোবর মাসে 5 তারিখে, 6 তারিখে। 5 তারিখে মারা গিয়েছিল, 6 তারিখে জানাজা হয়েছিল। তো ওখানে আমার চাচারাও এই মসজিদের সাথে, আমার চাচা ফার্মাসিস্ট রশিদ, আব্দুর রশিদ। তো উনি হচ্ছে ওই মসজিদের সাথে যুক্ত আছে এবং উনার টাকা ওখানে ডোনেশন করা হয়। আমরাও ডোনেশন করি। তো সেই কারণে মসজিদটা মনে করব যে আমাদেরও তো কিছু অধিকার আছে। তো সেখানে আমরা চাইবো, অবশ্যই চাইবো না এই টাইপের চারিত্রিক বৈশিষ্ট্য যাদের আছে তারা এখানে কোনো লিডিং লিডিং পজিশনে আসুক। আমি অবশ্যই চাই না। আমার মতামত এটাই বললাম। ওকে, আমি সাইফুল ভাই আপনার কাছে যাব। আলী ভুঁইয়া ভাই, আপনি ফখরুল ইসলাম দেলোয়ার সম্পর্কে, আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আমি গিয়ে দেখছি, হি ইজ নট এডুকেটেড গাই, নাইদার হি হ্যাজ এনি কোয়ালিটি টু লিড এ নট ফর প্রফিট অর্গানাইজেশন। এবং তার যে দোষ গুণের কথা যেগুলো আমি বললাম, যে গ্রোসারি স্টোরে ওই রিলিফের আরাম গরুর মাংস, ভেড়ার মাংস আর টার্কি বেচে, আর মসজিদে গিয়া পোর্ক ডিস্ট্রিবিউট করে। এ ধরনের একটা লোককে জামাইকা মুসলিম সেন্টারে কি করে সেক্রেটারি বানাতে পারে? আপনি তো মসজিদের একজন লাইফ মেম্বার, রাইট সাইফুল সাহেব? জি। তো এই ধরনের একজন ব্যক্তি, আপনি কি মনে করেন কোন মসজিদের কোন লিডিং রোলে থাকার কোন মোরাল অথরিটি আছে কিনা? আসসালামু আলাইকুম। আমি আমার আব্বা ফ্যামিলির সাথে 91-এ আমেরিকাতে আসি। মসজিদের উল্টা পাশে আমরা থাকি। ঠিক উল্টা দিকে আমার আব্বা আম্মা সারাক্ষণ। আমার আব্বার নাম আব্দুল আলী ভুইয়া, উনি মারা গেছেন কোভিডের সময়। এবং ওই মসজিদে জানা হয়েছে সবার সাথে সম্পর্ক, মানে সবার সাথে আমি ওই ব্যাকসাপকে আঙ্কেল বলি, সবার সাথে ভালো সম্পর্ক। তো মসজিদ একটা জায়গা, আমরা আমেরিকাতে থাকি, এমনিতে আমাদের অনেক সমস্যা। মসজিদকে লিড দিবে ওই ব্যক্তিরা যাদের ব্যবহার দিনের আল্লাহর, মানে একজন মুসল্লিকে দেখে আরেকজন মুসল্লি উৎসাহিত হবে, এরাই মসজিদে খেদমত করবে। ব্যবহার, নম্রতা, এই একটা ফ্যামিলি, এই দেলোয়ার, ওদের ভয়ে অনেক লোকে কথা বলতে পারে না। ওরা অনেক শক্তিশালী। ওদের কাউকে কথা বলতে গেলে, আমি গতবারও এই মসজিদের সাথে ছিলাম, আমি একাই প্রতিবাদ করছি। আমার সাথে ভয়ে অন্য লোকেরা প্রতিবাদ করে নাই। ওরা বেসিক্যালি ওদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দে আর ভেরি স্ট্রং। ওদের সবাই চায় ভালো একটা লোক আসুক, কিন্তু ওদের ভয়ে কেউ আসতে পারে না।
এই হচ্ছে, এবং এটা একটা দুঃখজনক ঘটনা। এই মসজিদটা থেকে নাম দাম, মসজিদের সম্মানটা, এই ধরনের লোক আসবে এবং দায়িত্ব নেবে, এটা দুঃখজনক ছাড়া আর কিছু নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, বিকজ সাধারণ মানুষগুলা, এই যে আমি কাউকে ভয় পাই না। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ নিয়ে যাবে, আমার যা হওয়ার সেটা হবে, আমি প্রতিবাদ করে যাব, এটা বাকিরা আল্লাহ দেখবে। তো ওকে এখন আলী আমরা ভাই, যদি সবাই আলী আসি, ভাই, উৎসাহিত আলী ভাই, হই, এই আলী ভাই, ফ্যামিলিটা, এই ফ্যামিলিটার বয়ে হিল সাইটে, ওই যে বললো না, খাবার দেয় যখন যা ইচ্ছা তখন তারাই করে, যখন মিটিং হয় এদের দল বল নিয়ে যায়, ভালো লোকদেরকে আসতে দেয় না, কথা বলতে দেয় না, এই হচ্ছে ওদের অ্যাক্টিভিটিস। আর কি বলবো, আমাদের ওকে বলার কিছু নাই। ওকে আলী ভাই, ঠিক আছে। কর্নেল হোসেন, আপনি, আমি, আমরা আমরা দুজনে আমরা মুসলমান, কিন্তু আমি আপনি বা মামুন ভাই আমরা কোনো রিলিজিয়াস স্কলার না। মসজিদে স্বাভাবিকভাবেই আমরা ভালো শিক্ষিত মার্জিত কোনো মানুষ খুঁজি। যে মসজিদে হাজার হাজার লোকজন যায় নামাজ পড়তে আমেরিকার মতো জায়গায়, আমি যে ব্যক্তির চরিত্র নিয়ে বললাম, আপনি কি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারেন যে এই এই টাইপ চরিত্রের একজন মানুষ এত বড় একটা মসজিদে লিডিং রোল প্লে করতে পারে, তাও আবার আমেরিকার মতো জায়গায়? বাংলাদেশে সম্ভব, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, সম্ভব। কিন্তু আমেরিকার মতো জায়গায় আপনি কি এটা কখনো চিন্তা করতে পারেন হাসিন ভাই, যে আমাদের এই সমাজে আমেরিকার মতো জায়গায় এ ধরনের ব্যক্তি লিডিং রোল নেবে মসজিদে? তাও হাসিন ভাই, আমি চাচ্ছি আপনি এটার উপরে একটু মন্তব্য করে, আপনি যদি আলোচনায় থাকতে চান ইটস অ্যান অনার, আর যদি আপনি চলে যেতে চান তাহলে আপনাকে আমি চলে যেতে দেব। ভাই, লিপি আপা, সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে ওয়ালাইকুম আমার শাসক অনিয়ম করতে পারে, মানা যায়। মসজিদের সাথে জড়িত এটা অনিয়ম করবে, অনৈতিক ব্যক্তি থাকবে, এটা কিন্তু মানা যায় না। আমি আমার রাইট। প্রাণ খুলে ইবাদত করব, এখানে ইমাম বা তার সাথে সহযোগী লোক যদি অনৈতিক হয়, আর যে অভিযোগ আনছেন এটা মারাত্মক অভিযোগ, এটা কাম্য না। এবং আমেরিকার মতো জায়গায় এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি আসলে লজ্জিত, এবং আমি মনে করি এটা প্রতিবাদ কঠোরভাবে করা উচিত। এখান থেকে আমাদের আসলে এত বড় অভিযোগ আমি চিন্তা করতে পারিনি ভাই। আমার কাছে খুব জি, আমিও মানে আমিও বিব্রত। ভাবতেই পাচ্ছি না। আমি আমি সেম প্রশ্নটা কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি জানি ইসলাম নিয়ে অনেক সময় আমি আর আপনি অনেক সময় বিতর্কে জড়ায় যাই, কারণ আমি আর আপনি দুইজনের কেউই আমরা ইসলামিক স্কলার না। আমরা মুসলমান, আমরা আল্লাহ আমাদের এক, নবী আমাদের রাসূল, কোরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, এই তিনটার উপরে আমরা কোন ধরনের হঠাৎ কোন ধরনের অসম্মান আমরা চাই না। কিন্তু নিউ ইয়র্কের মতো জায়গায়, ইউরোপ আমেরিকার মতো জায়গায় আপনার নোংরা আবর্জনা একটা মসজিদের দায়িত্বে যাবে, ফিলিংসটা আপনার কি মামুন ভাই? এটার উপরে আপনার মন্তব্য কি? দেখো ভাই, খুব ভালো প্রশ্ন করছেন। আমি কিন্তু ল এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আমি ইতিহাসও পড়ছি, ফিলোসফি পড়ছি একাডেমিক্যালি। আমি ইসলামিক হিস্ট্রি ডিগ্রি লেভেলে পড়াশোনা করেছি, এবং ফিলোসফির উপরে আমি ওরিয়েন্টাল ফিলোসফি, ইসলামিক ফিলোসফি, সাইকোলজি আমি জানি কম আর বেশি। এটা মাস্টার লেভেলে, কিন্তু আরেকটা মাস্টারি করতে, কাজে আমি কিছুটা ধারণা আছে ইসলামিক গাইডলাইন ফিলোসফি। তবে একটা কথা সত্য কথা, লিপি আপা এবং সাইফুল ভাই যেটা কথাগুলো বললেন, যে ওইখানে তারা দল বল নিয়ে যায়। আর জাকব ভাই একটু বলার চেষ্টা করলেন, সে আওয়ামী লীগ করুক কিংবা জামাত যাই করুক না কেন, তারা সব জায়গায় পলিটিক্স করে। ঠিক সেম সিনারিও প্যারিসে। আমি প্যারিসে আসছি 88-এ, তখন এই যে সবাই একটা বাঙালি মসজিদ করার চেষ্টা করলো, এটা নিয়ে অনেক ডিভিশন ছিল, সবাই মিলে করবো, ওইটা একটা মসজিদ হয়ে গেল, ওইটা নাম হয়ে গেল জামাতি মসজিদ। আবার কিছুদিন পর আরেকটা করলো আওয়ামী মসজিদ। এই সাধারণ বাঙালিরা, মুসলমানরা, তারা এখানে মসজিদ মসজিদ হিসাবে দেখতে চেয়েছে। এখানে মসজিদের মধ্যে দলাদলি হবে এবং এইসবই তারা চাই নাই। কিন্তু আজকে আমেরিকা যেটা হচ্ছে, বাঙালিরা যেখানে যায় কিংবা আমাদের বাঙালি মুসলমান যেখানে যায়, সেখানে তার শ্রেণী চরিত্র বয়ে নিয়ে যায়। যেই রাজনৈতিক থাকুক না কেন, শ্রেণী চরিত্র যদি অসৎ থাকে, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এগুলোকে আমি বিকল্প হিসাবে বলি করি, একটা সত্যিকারের দেশপ্রেমিক সংগঠন এখনো গড়ে নাই। তো এদের হলো দলীয় স্বার্থ প্রধান, এবং সেখানেও মসজিদেও যদি তারা এইভাবে নোংরামি করে, আর সাইফুল ভাই যেটা বললেন যে উনি ভয় পান না, হ্যাঁ, কিন্তু উনি বলে যাচ্ছেন, ওরা হলো সংগঠিত লোক।
ওরা সংগঠিত লোক, আমাদেরও সংগঠিত হতে হবে, আমরাই বিকল্প। কাজেই আজকে প্রায় 15 কোটি বাঙালি আমরা যেমন দেশকে ভালোবাসি, প্রবাসেও আমাদের এই 4টা সংগঠন এবং এদের ক্রিমিনালদেরকে আমরা ভয় পাওয়ার কিছু না, আমাদের সংগঠিত হতে হবে। কাজে এখানে আইনের আশ্রয় যেমন নেওয়া যায়, আমেরিকাকে হল ফ্রান্সে বলেন, ঠিক তেমনি আজকে আমাদের ভিতরে যদি সচেতন ভাবে আমরা সংগঠিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, প্রতিরোধ না করি, তাহলে ওই যে একটা কথা আছে, ইনজাস্টিস টলারেটেড, ইনজাস্টিস কন্টিনিউ। অন্যায় সহ্য করলে অন্যায় চলতেই থাকবে। কাজে আমাদের সকলের পবিত্র দায়িত্ব যে সংগঠিত হয়ে প্রতিবাদ করা, আইনের আশ্রয় নেওয়া। তারপর যা থাকে আল্লাহ ভগবান যে যেই ধর্মে বিশ্বাস করুক না কেন, কোনো ধর্মেই মানবতা বিরোধী নাই। আর যেখানে শুয়োরের মাংসের ব্যাপারে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা করছে, আপনারা জানেন যে 1857 সালে যে সিপাহী বিপ্লব হলো, সেখানে একটা প্রবাদ হয়েছিল যে শুয়োরের আর গরুর মাংস দিয়ে যে কার্টিসটা যে সৈন্যরা যে মুখ দিয়ে ছিঁড়তে হতো, হিন্দুদের বলা হলো এই এখানে কিন্তু শুয়োরের চর্বি দেওয়া হয়, মুসলমানদের বলা হলো এই কথা, তো ওরা বিদ্রোহ করলো। আবার কাউকে বলা হলো যে হিন্দুর বলো যে এখানে আবার কিন্তু গরুর চর্বি দেওয়া হয়। তাহলে এরকম একটা সেন্সিটিভ আলোচনা আপনি তুললেন, যেটার সাথে আমার ইতিহাসের থেকে কিছু উপাদান নিয়ে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, তারা রিভল্ট করেছেন, এটা কিন্তু আপনারা যারা ইতিহাস জানেন যে সিপাহী বিপ্লবের কিন্তু শুরুটা হয়েছিল এইখান থেকে, ভাই ধর্মীয় ভাই অনুবাদ। ভাই ভাই আমি জানি ওটাকে তাহলে যে এটাকে রাইফেলটা, নিন্দা করার ভাষা নাই। ধন্যবাদ। হাসিন ভাই মামুন ভাই বোধহয় বলতেছে সিপাহী বিদ্রোহের সময় ওখানে যে রাইফেলটা ব্যবহার করা ছিল ওটা ছিল এনফিল্ড রাইফেল, যেটা একটা চর্বিযুক্ত একটা তুজের সাথে মিশায়া তাদেরকে কক করতে বলতো। আমার মনে হয় মামুন ভাই ওইটা রেফারেন্স দিতেছে। লিপি আপু, একটা কথা, ব্যবসায়িক ভাবে লাভবান হওয়ার জন্য যেই ব্যক্তি তার দোকানে হারাম মাংস বিক্রি করে ফাতেমা গ্রোসারিতে, আপনি কি এই কমিউনিটির লোকজনদেরকে উপদেশ দিবেন ওই গ্রোসারিতে শপিং করার জন্য? অবশ্যই না। যেখানে ব্যবসায়ের মধ্যে অন্ততপক্ষে সত্যতা থাকা উচিত, সেখানে যেহেতু নাই, সেই গ্রোসারিতে তো আমি নিজে বিশেষ করে যাব না, কোনোদিন যাইও নাই। তো অন্যদেরকে উপদেশ দিব যে ওই গ্রোসারি থেকে, আরো অনেক গ্রোসারি হিল সাইডের উপর আছে, সেখানে যে তাদের নিত্য নৈমিত্তিক জীবনের যিনি কিছু ক্রয় করা উচিত, কিন্তু সেই স্টোরে না যাওয়াটা আমি উপদেশ দিচ্ছি। আরো একটা কথা হচ্ছে লিপি আপু, এটা কোন ধরনের মানসিকতা? কোভিড-19 এর সময় রিলিফের জন্য চার্চে রিলিফ দিত, রাস্তাঘাটে রিলিফ দিত লোকজন, আপনি দেখছেন খেয়াল কইরা, শাক সবজি পাতা মাংস এগুলো বিলি করতো, সিটি বিলি করতো। জি জি। এই ফখরুলিস্ট দেলোয়ার গাড়ি ভইরা মাংস নিয়ে আসতো, শুধু গরুর মাংস মুরগির মাংস পাখির মাংস ভিতরে ঢুকায় দিত, দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকায় বিক্রি করতো এই ফাতেমা গ্রোসারিতে। ভাবতেই পারছি না এত বাজে কাজ করতো। এবং সে ফুল জানার পরে এই মাংসটাকে নিয়ে গেল মসজিদে, মসজিদে নিয়ে বিলি করলো। সাইফুল ভাই একটা কথা বলছে যে তার আত্মীয় স্বজন আছে, অমুক আছে সেমুক আছে। আরে আমি জানি রে ভাই, সাইফুল ভাই সত্যি কথা বলছে। আর এখানে আত্মীয় স্বজন অনেক, কারণ আমি 91-92 সালে দেখছি এই লেতুম নিয়ে তার বাপ এই ফাতেমা গ্রোসারিতে পাটা পুতা বিক্রি করতো। এখন এই পর্যায়ে যে মানে জামাইকার মতো জায়গায় তার একটা সোসাইটি করছে, এখন এই সোসাইটির নেতৃত্ব দিতেছে এই ফখরুল ইসলাম দেলোয়ার। এখন আমি জানি না এই ফ্রেন্ড সোসাইটিতে কারা আছে সচেতন ভাবে, লিপি আপু আপনি জান কিনা আমি জানি না। এখন ওখানে সে আবার একটা কাপড়ের দোকানও করছে, আল কালেকশন। কি করতেছে জানেন? আল হামরা কালেকশন করেও এখন ওখানে সে ব্যবসা পাতায় দিচ্ছে, মসজিদেও ওখানে যাবে। এবং কোন একটা জায়গায় ব্যক্তিগত ভাবে যেই লোক বলে মসজিদের সেক্রেটারি হওয়ার আমার টার্গেট, তার পয়সা আরে ভাগ আমারও নিতে হবে, ও মনে করে মসজিদের ইনকাম হলো একটা ইনকাম, সে বলছে এই ইনকামে আমার ভাগ বসাইতে হবে, এই জন্য দেলোয়ার ওখানে গেছে। তো আপনি নিজে একটা মসজিদের প্রতিষ্ঠাতা ডক্টর শাহনাজ আলম লিপি, জি জি। এই আমার বাবা। এই ধরনের একজন ব্যক্তিকে আপনি কখনো অ্যালাউ করবেন একটা মসজিদের ভিতরে আসতে?
প্রশ্নই আসে না। আমার ক্ষেত্রে তো আমি বললামই, আমি আমি আমার মসজিদে, বাবার তৈরি করা মসজিদ আমি দেখাশোনা করছি। ওখানে আমি যাদের মোরাল ক্যারেক্টারটা সবকিছু ঠিক আছে, আমি যাচাই বাছাই করে তাদেরকে, আমি ইভেন নামাজও পড়তে তেমন ভাবে উৎসাহিত করি না। আজে বাজে চোর চোট্টা এদেরকে কিংবা বাজে লোকদেরকে আমার বাবার তৈরি করা মসজিদে প্রবেশ করতে আমি এই ব্যাপারে খুব বেশি খেয়াল রাখি আর কি। ওকে, সাইফুল ইসলাম ভাই, আপনার কাছে আমি জিজ্ঞাসা করব, আপনি যদি ফখরুল ইসলাম দেলোয়ারের এই মহিলার মামলা, এই মামলাটা সম্পর্কে তো আপনি জানেন, এই মহিলার মামলার কাগজপত্র আপনি আমাকে একসময় আপনি দেখছেন, আপনি আমারও পাঠাইছেন, শেয়ার করছেন। এই ফখরুল ইসলাম দেলোয়ার জামাইকায় পরকীয়ায়ও ব্যস্ত, নিপা জামান নামে কোন এক মহিলার সাথে সে পরকীয়া জড়িত, ওর মাংস বিক্রি করে। তারপরে মহিলাদের গ্রিন কার্ড বানানোর কথা বইলা তাদেরকে ধর্ষণ করে। একে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? তাকে নিয়ে আপনারা কেউ পুলিশ রিপোর্ট করেন না কেন, সাইফুল ভাই? ভাই, এটা আগে আপনাকে বলছি, এখনো বলছি, আমরা যদি ভয় মানে কি বললাম, ওদের একটা গ্রুপ আছে, যেমন আমি জেনারেল মিটিং এ যাবো, আমি একা যাব, আমার সাথে আমার ভাই নাই, ভাই থাকে ভার্জিনিয়া, বোন থাকে নিউ জার্সিতে, এরাও মসজিদের মেম্বার, লাইফ মেম্বার। কিন্তু ফখরুল ইসলাম দেলোয়ার, এরা 4 ভাই ভাতিজা গ্রুপ, ওরা একটা সিন্ডিকেট, ওখানে কাউকে বলতেই দাঁড়াইলেই বসাই দিবে, ওই ধরনের বিহেভিয়ার করে। এবং ওই যে কেসটা আপনি বললেন, এই কেসটা কিন্তু এখনো ওপেন আছে। সে 2 বার জয়েন্ট সেক্রেটারি ছিল, মানে ওদেরকে, মানে যেই ওদের বিরুদ্ধে দাঁড়াবে তখনই গিয়ে থামাই দিবে। ওই একটা সংগঠন বললেন, আপনি বলেন নন প্রফিট, মসজিদ তো বড় নন প্রফিট অর্গানাইজেশন। আর একটা সংগঠন, ওই যে কি কয় সকল, আমি নাম দিছি এটাকে ফাতেমা সোসাইটি, ওই জামাইকা ফ্রেন্ড সোসাইটি, ওইটারে এক রাজত্ব করে আসতেছে, উইরা ফুরে এর পকেটে, এটার নামে বিভিন্ন চান্দা টান্দা তোলে, সবকিছু করে, বিভিন্ন লোক বিভিন্ন থাকে আবার চলে যায়। এই হচ্ছে ওদের কাহিনী। তো আমি একবার আইনত ব্যবস্থা নিয়েছিলাম, গতবার কোর্টে গেছিলাম, কমিটি আটকাইছিলাম। তা আমাকে বিভিন্ন ভাবে, যেহেতু আমার আব্বার বন্ধু রাখা আছে, বলছে এটাই করো মসজিদের স্বার্থে, আমি উইথড্র করছি। তারপরে ঘুরা ফিরা সেই একই অবস্থা। এখন কি করব বুঝতে পারা যাইতেছে না। এখন সবাই যদি একত্রিত হয়, হইলে এটা ঠিক করা যাবে, না হইলে এই মসজিদ শেষ, এই মসজিদের জেএমসি মানে গন। ওকে, হাসিম ভাই, একটা কথা বলি, ইদানিং ফেসবুকে একটা ভিডিও দেখছেন, বাবা মারা গেছে, বাবার ডেড বডি চেয়ারে বসাইয়া বাবার সিল সপ্পর নেয়, এটা দেখছেন? হাসিম ভাই, সামনে আসছে কখনো? আমার হাসিম এরকম ভাই, আমার জানা নেই। কথা, ওকে, আমি আমার আপনার এই এরকম ভিডিওটা জানা। ওকে, আমি আপনাকে ভিডিওটা দেখাই। বাবা মারা গেছে, বাবারে চেয়ারে বসাইয়া তারা আলহামদুলিল্লাহ। হাসিন ভাই, বাবা মারা হ্যাঁ ভাই, গেছে, বাবার ডেড বডিটা চেয়ারে বসাইছে, বাবার ডেড বডি চেয়ারে বসাইয়া বাবার বউ অর্থাৎ মা আদেশ দিতেছে, এসি ছাড়ো, অমুক ছাড়ো, আর টিপসই কন্টিনিউয়াসলি নিতে থাকো। আমাদের নৈতিক অবক্ষয় আমাদের সমাজে, ওইদার এটা বাংলাদেশে অথবা আমেরিকায়, আমরা কি এত নিচে গেছি যে বাবার ডেড বডি আমরা চেয়ারে বসাইয়া হাতের টিপ নেই? আবার একজন ধর্ষক, একজন শুয়োর বিক্রেতা এবং শুয়োর ডিস্ট্রিবিউটর, লেখাপড়া নাই, নৈতিক কোন স্ট্যান্ডার্ড নাই, এদের মতো লোক মসজিদের নেতৃত্বে আসে। হোসেন ভাই, তাইলে আমরা সামাজিক ভাবে কোথায় গিয়ে দাঁড়াইছি? এটা ভাই কোনোভাবে কাম্য না, খুবই লজ্জার বিষয়। আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এবারে প্রোটেস্ট করেন, ঐক্যবদ্ধ হয়ে প্রোটেস্ট করেন, একা পারবেন না। দরকার অন্যান্য শহর থেকে লোক এসে এটা প্রতিবাদ করেন কোন জুম্মার নামাজে, আমার মনে হয় এটা উত্তম। আর হাসিন এত বড় ভাই, দুর্ভাগ্য। হাসিন ভাই, আমি বলি, আমরা এমন একটা নিউ ইয়র্কে এমন একটা সমাজে বাস করি
ফর এক্সাম্পল নিউ ইয়র্কে একটা লোক, যেই লোক উকিল না, নিউ ইয়র্কে উকিল না, অন্য জায়গায় উকিল। আমেরিকার প্রভিশন হলো আপনি যদি টেক্সাসে উকিল হন, নিউ ইয়র্কেও আইসা ওকালতি বার এক্সাম দিয়ে পাস করতে হইব, তারপরে আপনি ওকালতি প্র্যাকটিস করতে পারবেন। যেমন শাহনাজ লিপি আপু, ওনার জি কিন্তু এমডি ডিগ্রি আছে, কিন্তু উনি এখনো রেসিডেন্সি করে নাই, যার জন্য উনি প্র্যাকটিস করতে পারতেছেন না, না। আমি এটা প্র্যাকটিস আমেরিকার ল। করতে পারবো না। হ্যাঁ, জি হ্যাঁ, এটা আমেরিকার ল। এখন আমেরিকায় আমি ইনভাইট করব, আপনি সব গেস্ট আপনাদেরকে অ্যাটেনশন। উনি নাসির আলী খান পল, পল ভাই পেশাগতভাবে একজন ফার্মাসিস্ট, এবং উনি বহুদিন ধরে 40-45 বছর ধরে আমেরিকায় আছেন, এবং ওই জামাইকা মুসলিম সেন্টারের প্রথম থেকেই উনি জানেন, ঐতিহাসিক ভাবে উনি জানেন। আচ্ছা, হাসিন ভাই, মামুন ভাই, সাইফুল ভাই এবং শাহনাজ লিপি আপু, আপনাদের অনুমতি নিয়ে আমি পল ভাইকে আমি একটু আপডেট দেই। পল ভাই, আসসালামু আলাইকুম। পল ভাই, আমার কথা আপনি শুনতেছেন? উনি বোধহয় আমার কথা শুনতেছেন না। ওকে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, নৈতিকভাবে যে লোকের কথা বলছি, একটা লোক নিউ ইয়র্কে উকিল না, নিউ ইয়র্কে তার ল লাইসেন্স নাই, কিন্তু সে পেপারে পত্রিকায় সব জায়গায় বিজ্ঞাপন দেয় যে সে উকিল। এখন এই লোক যদি উকিল না হইয়া আমেরিকা এসে বলে আমি উকিল, তাহলে দেলোয়ারের মতো একজন ধর্ষক চিন্তা করে ধর্ষণ করলেও মসজিদের কমিটিতে ঢুকে যাবে। আমি যে লোকের কথা বলছি যে উকিল না, এই লোকের নাম হয়েছে মঈন চৌধুরী। মঈন চৌধুরী নামে একটা লোক আছে নিউ ইয়র্কে। মামুন ভাই, আপনি বোধহয় তার কথা শুনছেন। এই ভদ্রলোক অন্য একটা স্টেটে উকিল, সে অন্য একটা স্টেটে উকিল। আচ্ছা, পল ভাই আসছে, আমি আবার একটু দেখি। পল ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? পল ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? পল ভাই, আমার কথা শুনতেছেন আপনি? ওকে, পল ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো, পল ভাই, হ্যালো, আপনি কি আমার কথা শুনতেছেন? ওকে, শুনতে মনে হয় পারতেছে না, মনে হয় আমার মনে হয় উনি আমাদের কথা শুনতেছেন না। যে আমি ওনাকে একটা কল দেই। হ্যাঁ, ওনাকে কল দিয়ে আসতে বলেন। ওকে, এখন এই উকিল সাহেব, হাসিন ভাই এবং মামুন ভাই এবং লিপি আপু, আমাদের অবস্থা এখন নিউ ইয়র্ক আমেরিকায় এতই করুণ। ইমিগ্রেশনের লোকজনরা যেভাবে লোকজনকে গ্রেফতার করতেছে রাস্তাঘাটে, এইখানে সেইখানে যেইভাবে গ্রেফতার করতেছে, লোকজন অসহায়ের মতো দৌড়াইতে থাকে যে আমরা কার কাছে যাব, কার কাছে সাহায্য চাইতে যাব। আমি কালকে রাত্র 1টা পর্যন্ত অফিসে বসা, কারণ 4 জন বাংলাদেশি কমিউনিটি থেকে অ্যারেস্ট হয়েছে। এখন আমাদের এই কমিউনিটির লোকজনরা, ধরেন এই মঈন চৌধুরীর কথা বললাম, ব্রঙ্কসে মজুমদার নামে এক লোক আছে, এদের কাছে লোকজনরা যায়, অশোক কর্মকার আছে, এদের কাছে লোকজনরা যায়। এই লোকগুলো কি করে জানেন? লোকজনের কাছ থেকে টাকা নেয়, বলে যে তোমাদেরকে ইমিগ্রেশনের হাজত থেকে বাইর করে আনতেছি। নেওয়ার পরে তারা কি করে জানেন? তারা এই কেসটা অন্য এক উকিলের কাছে দেয়, দেন কেস ইজ গন। কারণ ওই লোক হাজতে, ওই লোকটা তো বাইরে এসে কোনো উকিলের কাছে গিয়ে ঝগড়া করতে পারবে না। না, আমি এই কথাগুলো বললাম এই জন্য যে আমাদের কমিউনিটির স্ট্যান্ডার্ড এমনই একটা জায়গায় গেছে, এই দেলোয়ারের মতো লোকজনরা, এম মজুমদারের মতো লোকজনরা, মঈন চৌধুরীর মতো লোকজনরা, মামুন ভাই, কমিউনিটির নেতৃত্বে থাকে। এরা যদি নেতৃত্বে থাকে, ওই কমিউনিটি ডেভেলপমেন্টের কোনো সুযোগ আছে? আপনি দেখেন তা মামুন ভাই? না, যেটা আমাদের আসিনুর ভাই যেটা বললেন
যে আমাদের সংঘবদ্ধ হতে হবে দেশে বিদেশে যেখানে থাকুক না কেন, কেন এটা ছাড়া কোনো উপায় নাই। কাজে নৈতিক চরিত্র যেমন দরকার, তেমনি নৈতিক গুণাবলী সম্পন্ন সৎ, সাহসী, বিবেকবান নেতৃত্বও দরকার। এখানে চুপ করে থাকলে হবে না। আমি মনে করি যে এটাকে প্রতিরোধ করাই যাবে, কেন প্রবাসে প্রায় 1.5 কোটি জনগণ আমরা আছি বাঙালি। তো কাজেই নিউ ইয়র্ক হলো একটা এরকম একটা ভাই, মানে স্টেট। হাসিন ভাই একটা প্রেসক্রিপশন দিছে, সাইফুল ভাই, হাসিন ভাই একটা প্রেসক্রিপশন দিছে। আমাদের লোকজনরা যদি জামাইকা মুসলিম সেন্টারের সামনে 50 জন গিয়ে দাঁড়াইয়া মারামারি করার কথা না, জাস্ট সিম্পল প্রতিবাদ, হাতে প্লেকার্ড নিয়ে দাঁড়ায়, এইভাবে যদি 4 থেকে 5 বার প্রতিবাদ করে লোকজন, আপনার কি মনে হয় ফখরুল ইসলাম দেলোয়ারের মতো লোকজন ওখানে যাইতে সাহস পায়? আপনার কি তা মনে হয়? সত্যি কথা বলছে। এখন এই 50 জন লোক, বললাম তো, মানে ওই মুহূর্তে 50 জন লোক দাঁড়াবে, তারা পরে তখন রাস্তায় হাঁটবে, বাজার করবে, একা করবে। ওরা তখন কতটুকু সেফ, এই বয়ের লোকগুলা ওই জায়গায় আসবে না। যেহেতু আসলে ওই ওরা দেখবে কারা কারা দাঁড়াইছে, ওই লোক ভিতরে থাকবে। বুঝলেন তো, বিদেশের বাড়ি মানুষ আসে, সবার মনে নিজে নিজে একটা প্রতিভা করে, মানে প্রতিবাদ করতে চায়। কিন্তু ওই যে ভয়টা, ওদের তো একটা মানে বেশ স্ট্রং সিন্ডিকেট একটা আছে, ওদের ভাই ব্রাদার, ওরা এই হিল সাইডের মধ্যেই 2 ব্লকের মধ্যে 4-5 ভাই থাকে, পাতিজা, আত্মীয় স্বজন, অনেক গ্রুপ একটা ওরা। এবার একটা ঘটনা বলি, একটা ঘটনা বলি। কারণ বাজার নামে একটা সুপার মার্কেট আছে হিল সাইডে, আবার এই ফাতেমা কোথায় একটা হোলসেলের ব্যবসা আছে। তো কারণ বাজারের মালিকের নাম হচ্ছে বুল্লু, আমার সাথে জানাশোনা। ও একটা চেক দিছে, সামহাউ চেকটা বলছে ক্যাশ করেন না, কেন, আপনার কাছ থেকে কিছু মাল আনছি, মালগুলা ফেরত দিব, আসেন নিয়ে যান, নতুন চেক দিব। এর মধ্যে একটু সময় নিচ্ছে চেকটা রিপ্লেস করতে, মালগুলা পিক আপ করতে সময় লাগছে। এর মধ্যে আয়শা, দেলোয়ারের বাহিনী, বড় ভাই ওই বুল্লুর উপর অ্যাটাক করা হয় এবং মারামারি হয়। তুই বেটা মাল নিছ, মাল দে। আর বুল্লুর কথা ছিল মালগুলা যে দিচ্ছেন ওখানে কিছু এক্সপায়ার মাল আছে, এগুলা ফেরত নেন, আমার ম্যানেজার আপনাকে চেক দিবে। সেই সুযোগটা দেওয়া হয় নাই। ওরা এইভাবে কন্ট্রোল করে সমাজ। সাইফুল ভাই, আমাকে একটা কথা বলেন, জি, এই যে কথাটা বলছেন ভয় এই কাজগুলো করে না, কি মনে হয় না যে এই যে আমি দেলোয়ারকে নিয়ে কথা বললাম, আমি মঈন চৌধুরীকে নিয়ে কথা বললাম, আমি মজুমদার এবং নাসরিন আহমেদ, অশোক, এদেরকে নিয়ে কথা বললাম, এই ভয়টা কি আমার পাওয়া উচিত না? আরে ভাই দেখো ভাই, এই যে আলহামরা কালেকশনের পাশে তো আমার দোকান সাজনা বুটিক, আমি কি ভয় পাই নাকি? আমার উপরে তো ওরা অ্যাটাকও করছে, আমাকে তো ওরা মারছেও এক সময়। ওরা 10-12 ভাই আমাকে অ্যাটাক করছে আজ থেকে 10 বছর আগে। ওদের কেউ তো আমি কি গিভ আপ করছি? নো, আই ডিড নট গিভ আপ। আমি এগুলো করি বলে ওদের যে উপকার আমি করছি ওদের জিজ্ঞাসা করবেন। তারপর আমার উপর অ্যাটাক করছে। আমি তো, হ্যাঁ, আপনার ইউ নিড হেল্প, আই উইল হেল্প ইউ, বাট ইউ ডু রং থিং, আই উইল নট সাপোর্ট ইউ। দ্যাট ইজ মাই কনসেপ্ট। আমিও সত্যের সাথে থাকতে পছন্দ করি, আমার ভিতরে এই জিনিসটা আছে। জেএমসির জায়গার মধ্যে আমি সব জায়গায় সবকিছু করবো, এই জায়গার মধ্যে জায়গাটা ক্লিন রাখবো, এটা আল্লাহর ঘর, এবং জেএমসি আমাদের একটা গর্ব। ওকে, লিপি আপু, আপনার কি মনে হয় না যে বর্তমানে আইস যেভাবে ধরপাকড় করতেছে, হাজবেন্ডকে অ্যারেস্ট করতেছে, বউকে অ্যারেস্ট করতেছে, বাচ্চাদেরকে অ্যারেস্ট করতেছে, আপনার মনে হইতেছে না যে আমাদের কমিউনিটির প্রত্যেকটা মানুষের উচিত একজন আরেকজনের উপকারে আগায় আসা? আপনার মনে হয় কিনা? অবশ্যই মনে হয়, অবশ্যই। আমি তো সোশ্যাল কাজ করতে খুব বেশি পছন্দ করি, আমার যদি একটু সাপোর্ট থাকে সেজন্য তো অবশ্যই আমার মনে হবে আমি মানুষের উপকার হোক, এটাই আমি চাই, এবং সত্যর সাথে থাকতে পছন্দ করি। এটা আমার নৈতিক চরিত্রের একটা অংশ। এখন কোন মানুষ যদি এই হাজতে থাকা লোকগুলোর কাছ থেকে পয়সা নিয়ে তারা নিজেদেরকে উকিল পরিচয় দেয় এবং কোর্টে না যায়, তাদেরকে ভুলভাবে ভলান্টারি ডিপার্চারে সিগনেচার করাইয়া ডিপোর্ট করাইয়া দেয়, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক, এটা যদি সত্যি হয়ে থাকে তো এটা খুবই দুঃখজনক। এটা এটা আমি চাই না এরকম কিছু হোক। এর জন্য যদি প্রতিবাদ করতে হয় সবাই মিলে সংগঠিত ভাবে প্রতিবাদ করা উচিত আমার মনে হয়। শাহনাজ আপু, আপনাকে আমি একটা কথা বলি, 18 বছর বয়সের একটা ছেলে
মেক্সিকান বর্ডার দিয়ে আমেরিকা এসছে এবং তাকে বাটাভিয়ায় বাফেলোতে নেওয়া হয়েছে এবং ওখানে গার্ডিয়ানশিপের জন্য এক বাংলাদেশি ভদ্র মহিলা এই বাচ্চাটাকে গার্ডিয়ান হিসাবে তাকে রিলিজ করাইছে। হঠাৎ করে আইস এসে তাকে পিক করছে এবং পিক করে এই বাচ্চাটাকে যে মহিলা ছাড়াইছে, এই মহিলা নাসরিন আহমেদ নামের এক মহিলার কাছে গেছে ওই লোকটাকে ওই বাচ্চাটাকে ছাড়ানোর জন্য। এই নাসরিন আহমেদ কোন এক উকিলের সাথে কাজ করে এবং এই মহিলার কাছ থেকে নাসরিন আহমেদ টোটাল অফ $9,000 ক্যাশ নিছে এবং ক্যাশ নেওয়ার পরে ওই ছেলেটা ভুলভাল বুঝাইয়া হাজতে যাইয়া ওই ভলান্টারি ডিপার্চারের কাগজে সাইন করাইয়া ছেলেটাকে ডিপোর্ট করাইয়া দিতেছে। আপনি এটা সম্পর্কে কি মন্তব্য করবেন? খুবই আমার কাছে তো শুনেই খুব খারাপ লাগছে, কারণ যে ভুক্তভোগী তারাই বুঝবে যে এই পয়সাটা কত কষ্ট করে জোগাড় করেছিল, তারপরে হচ্ছে তাদের কেসটাকে এরকম করে হ্যান্ডেল করা হলো, ডিপোর্ট করে দেওয়া হলো, তাদের জীবনে কত বড় অন্ধকার নেমে এসেছে এটা আমি অবশ্যই বুঝতে পারছি। এবং এর সাথে যারা জড়িত তাদের যদি সত্যি হয়ে থাকে আমি তো ঘৃণা বোধ করছি। সাইফুল ভাই, এই সাবজেক্টটা সম্পর্কে আপনি কোনো মন্তব্য করতে চান? আমাদের কমিউনিটিতে এরকম উকিল নামধারী বেশ কিছু লোকজন আছে, লোকজনের কাছ থেকে টাকা নিয়ে থ্রেট কইরা যারা নতুন আসছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে তাদের উপরে এই ধরনের অ্যাডভান্টেজ নিয়ে এইভাবে ক্ষতি করতেছে। এদের সম্পর্কে আপনি খুবই কোনো দুঃখজনক মন্তব্য ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। দিস ইজ কি বলবো, এটা বলার কিছু কথা নাই, মানে না, না না, দিস ইজ নট, আল্লাহ মাফ করুক। জি জি। ওকে হাসিন ভাই, আপনি কথাটা শুনেছেন, আপনি চিন্তা করেন এই মুহূর্তে ইমিগ্রেশনের হাজতে যাওয়া মানে কঠিন কিছু, তারা আর বের হবে না। কিন্তু এইসব লোকগুলোর শেষ সম্পদ $9,000 $10,000 তারা নেয়। নেয়ার পরে তারা কি করে, চালাকি কইরা ওই ডিটেনশন সেন্টারে ঢুকে একটা কাগজে তাদের কাছ থেকে সাইন করাই আনে, হ্যাঁ তোমাদেরকে আমরা বাইর করতেছি। কিন্তু ওই ভলান্টারি ডিপার্চার অর্থাৎ স্বেচ্ছায় তারা চলে যাইতেছে। এই কাজগুলো করে কয়েকজন মানুষ, তাদের ভিতরে একজন আছে নাসরিন আহমেদ, আরেকজন আছে অশোক কর্মকার, আরেকজন আছে খায়রুল বাশার, আরেকজন আছে আহসান হাবিব, গোলাম মোস্তফা, মঈন চৌধুরী এবং মজুমদার, মোহাম্মদ এম মজুমদার। এই কাজগুলা কন্টিনিউয়াসলি কইরা যাইতেছে আমাদের কমিউনিটিতে। তাহলে এখন আমরা বাংলাদেশে বসে চিন্তা পারি যে আমেরিকা থেকে আমাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে, কিন্তু আমাদের এই লোকগুলো এই কাজগুলা করে। এদের সম্পর্কে কি আপনি কোনো মন্তব্য করবেন হাসিন ভাই? ভাই আমার কাছে খুব লজ্জা লাগতেছে, জীবনে সকল সম্পদ নিয়ে তারা বিদেশে যায়, তারপর যদি আমাদের স্বগোত্রীয় লোক দ্যাট মুসলমান এইভাবে নিষ্পেষিত করে, আমি জানি না গরিবের কিছু হয়তো অনেক ধর্ম বিচ্যুতি ঘটে, বাট এই লোকগুলি তো মানে স্থায়ী এবং সচ্ছল মানুষ কেন করবে? এটা তো আসলে কোনোভাবে মানবতার দিক থেকে আমি বলবো যে জঘন্যতম অপরাধ। মহান আল্লাহ এটা যে কি করবেন আমি জানি না, কোথাও স্থান পাবেন না। খুব লজ্জা লাগতেছে আমার কাছে এটা শুনে। জি জি। ওকে মামুন ভাই, আপনি একজন উকিল, আপনি ফ্রান্সেও প্র্যাকটিস করেন, বহু ইমিগ্রেন্টদের হেল্প করেন, এই টোটাল কাহিনীটাকে আপনি কিভাবে দেখেন? এখানকার অ্যাটর্নি যাদের কথা আমি বললাম, একটা লোক তারা ফেসবুকে লাইভে আসে, এসে বলে কি তোমাদেরকে অমুক জায়গায় ধরবে, অমুক জায়গায় ধরবে, কেন জানেন? জনগণরে ভয় দেখাইয়া তাদের অফিস পর্যন্ত নিবে, নেওয়ার পরে বলবে দাও কনসালটেন্সি ফি দাও $200। কাজই এইগুলো, তারা এই কাজগুলো করে পয়সা আর্ন করে। এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মামুন ভাই? শুনেন, আজকে সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি এবং ঘরে ঘরে দুর্নীতিবাজ। এই অবস্থায় আমরা দেশে বিদেশে আমরা ওই যে যেটা হাসিন ভাই বললেন, হ্যাঁ, স্বগোত্রীয়র মধ্যে এরকম একটা হয়। আমার মনে আছে এটা 80 দশকের শেষের দিকে আমার এক বন্ধু ঢাকা কলেজ একসময় ভিপি ছিল, আমার রুমমেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তাকে বলছিলাম গরিব গরিবের শত্রু, থিওরিটা দিয়েছিলাম যে অসচেতন মানুষ সে গরিব হইলেও সে কিন্তু ওই দুর্বলকে শোষণ করে। যে আজকে ইমিগ্রেন্ট সে কিছুদিন পরে পেপার টেপার হয়ে গেলে ওই নতুন ইমিগ্রেন্টের দুর্বলতা জানে, এই তারে ফাঁদে ফালায়। এটা ফ্রান্সেও দেখছি আমি, এটা নিজের কথা বলতে পারি না, তাও বলতে হচ্ছে। ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, বাংলাদেশের আমলে আমি ফার্স্ট বাঙালি লয়ার, এখানে ফ্রেঞ্চ আইন পড়ে ফ্রেঞ্চ ভাষা শিখে অনেক কষ্ট করে আমি অনুমতি কালার গাউন করে প্র্যাকটিস করছি। তারপর আমি যেহেতু আমি বলি 50% আমার বাঁচা এবং সংগঠন চালায় না, 50%
ভলেন্টারি করি, রাজনৈতিক সম্পর্ক। আজ পর্যন্ত প্যারিসে আমার কোনো অ্যাপার্টমেন্ট নাই, ডিপার্টমেন্ট নাই, দেশে অনেক কিছু নাই, কিন্তু আমি দেখছি যে কয়েক ডজন বাঙালি উকিল সাইজা, এই তোমার আমি পিটিশন লিখে দিব, তোমার কাগজ করে দিব, আমার চেয়েও বেশি বেশি টাকা দেয়, 2000, 2000, 2500 ইউরো, মানে $1000 নিয়ে সে লয়ারই না, এবং বলে যে লিগ্যাল অ্যাডভাইজার। চিন্তা করেন, আমি আর কি বলবো, এখানে তো আরো অসুবিধা না, এটা তো ফ্রেঞ্চও জানে না, ঠিক মতো ইংলিশও বলতে পারে না। তা আমি নিজে যেখানে ভুক্তভোগী, আমি আসি, আমি বলে আমার কাছে আসে, আমি কই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যে করে আমি তার কেস করি না। আর এখন তো আমি কমাই দিচ্ছি, খুবই কম, লিমিটেড চেম্বার পার্টিসের প্রতি পুরোনো কেসগুলি। তো আজকে আমেরিকায় যখন এই শুনলাম জ্যাকব মিল্টন ভাই, আমি তো নিউ ইয়র্কে গেছিলাম, আমি ওনার চেম্বারও ভিজিট করছি, আমি দেখছি কত লোক আসে, ইভেন আওয়ামী লীগের লোক হলো জ্যাকব ভাইয়ের অফিসে দেখলাম। তো এখন এতগুলো অ্যাটর্নি উনি কাজ করে, তারপরেও জ্যাকব ভাইয়ের বিরুদ্ধে ওই যে কিছু যে আছে না বাংলা এডিশন, ওই যে বসুন্ধরা গ্রুপের, কি বলবো এটা, বসুন্ধরা এডিশন সাংবাদিক, নাম বলবো না, আপনারা সবাই চিনছেন, নিউ এডিশন, কোথায় রাতারাতি টাকা রে ভাই, আগে তো সময় গাড়ি চালাইতো। তো আমি শুনছি যে সেও নাকি জ্যাকব মিল্টন ভাইয়ের সহযোগিতা নিছে। ওই যে একটা কথা আছে, হেল্প দ্য ম্যান হার্ম টু ইউ, জ্যাকব ভাই হেল্প করছে, এখন জ্যাকব ভাইয়ের শত্রু হয়ে গেছে সে। তো কাজে এইগুলো থেকে আমাদের বের হওয়ার একমাত্র হলো যে আমাদের ভিতরে কালচারাল রেগুলেশন পাশাপাশি থাকতে হবে। যেরকম বাংলাদেশে একটা নতুন রেগুলেশন হয়েছে, এটা আরো দীর্ঘস্থায়ী হতে হবে। তো আমার মনে হয় আজকে প্রবাসী বাঙালিরা যদি যে যেখান থেকে থাকবো না কেন, যদি সংঘবদ্ধ হই, হ্যাঁ, উনি যেটা বলছেন যে আজকে 50 জন, কালকে হয়তো 500 জন হবে, আমাদের প্রবাসে অবশ্যই। এবং দেশে প্যারালাল ভাবে আমাদের এই সাংস্কৃতিক মুভমেন্টের সাথে আমাদের নূতন ভাবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, অপসংস্কৃতি আন্দোলন করতে হবে। সৎ ব্যক্তি ছাড়া, সততা ছাড়া নেতৃত্ব, দেশপ্রেম হয় না, মানবতাপ্রেম হয় না। এইখানে দেখেন এত বড় আমাদের যে উদাহরণ, হ্যাঁ, যে এখন নিউ ইয়র্কে যে আপনার মেয়র হলো, হ্যাঁ, তো মামদানিকে থেকে আমরা শিক্ষা নিব না কেন? সে তো সৎ লোক, সে তো মুসলমানও, সমাজতন্ত্রীও। ধন্যবাদ। ওকে লিপি আপু, জি। আমাদের এই কমিউনিটির এই দুর্বলতা গুলো এ ধরনের বাসা বাঁধছে একটা কারণে, বরং এ ধরনের লোকজনদেরকে নিয়ে আমরা কথা বলি না। আজকে আপনি ডক্টর শাহনাজ আলম লিপি, জি, জি। তো সৎ সাহস নিয়ে আজকের আপনি এসে, আমার মনে হয় আমেরিকান জীবনে এই প্রথম কোন একটা অন্যায় প্রতিবাদের জন্য আপনি আমার সাথে কথা বলতেছেন। জি, 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 জি। এখন সমস্যাটা হচ্ছে আমাদের কমিউনিটিতে এই প্রতীকটা কেউ করতে চায় না, কথাটা কেউ বলতে চায় না, তার গা বাঁচায়। কি মনে হয় না এটার জন্যই এই ধরনের লোকজনরা এ ধরনের অন্যায় অপরাধ করার সুযোগ পায়? অবশ্যই। প্রতিবাদের অন্যায়ের তো প্রতিবাদ করা উচিত। অন্যায় যে সহায় অন্যায় যে করে মোটামুটি সমানই হচ্ছে অপরাধী। লিপি আপু, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, ধরেন আপনি আপনি আমার বোন অথবা আমি আপনার ভাই, আমাকে আপনি ভাই হিসাবে ভালোবাসতে পারেন, কিন্তু আমি যদি একজন অপরাধী হই, আপনি কি আমাকে অ্যাভয়েড করবেন না, বলবেন না যে জ্যাকব ভাই আপনি আমার ভাই ঠিক আছে, কিন্তু আপনি সমাজে প্রতারণা করছেন, আপনি ভণ্ডামি করছেন? এই কালচারটা আমাদের মধ্যে কেন নাই? উম বাঙালি হিসাবে এই কালচারটা কেন নাই সেই প্রশ্নটার উত্তর আমার নিজের কাছে উত্তরটা আমি খুঁজে পাই না। কিন্তু এটা থাকা উচিত আরকি। আমার মনে হয়। মানে অন্যায় যদি নিজের ভাই-বোনও করে থাকে তাদের সাথে জি হুজুর, জি হুজুর করা উচিত না আরকি। আমাদের কমিউনিটিতে ইদানিং ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া এবং হল ভাড়া কইরা একজন একজন আরেকজন রে গ্লোরিফাই করে, কে কত বড় নেতা, কার কত বেশি পয়সা আছে। এই পয়সার জন্য তারা আর গরমে থাকতে পারে না। এটা কি আপনার চোখে পড়ে লিপি আপু? অবশ্যই চোখে পড়ে। সেই কারণেই হচ্ছে আমি কমিউনিটি প্রোগ্রামগুলাতে একটুখানি কম যাওয়া শুরু করেছি। আগে যেতাম। যখন দেখি যে তারা শিক্ষাগত যোগ্যতাকেও মানে পয়সার গরমে সম্মান করে না, সেটা আমাকে আমার মনের গভীরকে খুব বেশি আঘাত করে। সেইজন্যই আমি যেখানে আমি সম্মান পাই, সম্মানিত হই, ভালোবাসা পাই সেই সমস্ত জায়গাতেই আমি বিচরণ করি। অন্য জায়গাতে আমি সাধারণত যাই না। অনেক ধন্যবাদ লিপি আপু। সাইফুল ভাই, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, আমাদের কমিউনিটিটা এতটা পোলারাইজড যে কেউ আপনার পাশে বসে খুন করতেছে, অন্যায় করতেছে, মদ খাইয়া চিল্লাইতেছে, কেউ কেউ রে হাজার হাজার ডলার নিয়ে প্রতারণা করতেছে, কেউ কাউকে কিছু বলি না। সাবজেক্টটা কি এরকম গিয়ে দাঁড়াইছে সাইফুল ভাই? এটার কারণ হচ্ছে ওই যে হাজার হাজার
টাকা প্রতারণা করতেছে, মদ খায় চিলাচিলি করতেছে, ওদের একটা জিনিস আছে, ওদের পয়সা আছে। ওরা এই যে আজকের সমাজে আমরা কিছু লোকের নাম বললেন, ওরা বিভিন্ন জায়গায় সবাইকে ডোনেশন করে। ডোনেশন করলে ওদের দলটা বাড়ি থাকে, ওদের কাজগুলো মানুষ সাপোর্ট দেয়। আর আমি আর আপনি আমরা কথা বলি, আমরা একটা লোককে ডোনেশন করি না, টাকা দেই না। এই জন্য আজকে পয়সাওয়ালাদেরই নিউ ইয়র্ক সরে গেছে গা। জি এই জি দেলোয়ার জি টাইপের লোকেরা নিউ ইয়র্ক নেতৃত্ব দিচ্ছে, আর আমরা ওদের কাছে কি শিখবো? এই লোকেরাই আজকে নিউ ইয়র্ক শহর সাইফুল ভাই, চাচ্ছে যে। জি। সাইফুল ভাই, আমি আপনাকে বলি ভাই, আমার অফিসে অলমোস্ট প্রতিদিন কেউ না কেউ চাঁদার জন্য আসে, পিকনিকের চাঁদা, অনুষ্ঠানের চাঁদা, আমি সবাইকে চাঁদা দেই। সবাই এই টাকা নেয়ার পরে এই কথাটা বলে যে ভাই আপনি আসবেন, তার প্রধান অতিথি বানাবো, প্রধান বক্তা বানাবো, এই করব সেই করব। এখন সাইফুল ভাই, আমি মজার কথা কই, আমারে কি আপনি কখনো দেখছেন আমি কোনো অনুষ্ঠানে গিয়ে চেয়ারের জন্য দাঁড়াই আছি কোথাও? নেভার কোনো নেভার, কখনো দেখে নাই। কোনো রেস্টুরেন্টে দেখছি কে আমি গিয়ে দাঁড়াইছি কোথাও? দাঁড়াই নাই। না 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 না, আপনার দেখি না। ওকে, এখন এই যে লোকগুলো দাঁড়ায় নির্লজ্জের মতো, ধরেন হোম কেয়ার ব্যবসা করছে, 2 টাকার মালিক হইছে, এখন তাদের পয়সার গরমে কেউ দেলোয়ার বনে, কেউ মঈন চৌধুরী বনে, কেউ নাসরিন আহমেদ বনে, কেউ হাসান হাবিব বনে, কেউ খাইরুল বাশার বনে, আবার বাংলাদেশ সোসাইটিতে গিয়া কতগুলো চোর একত্র হইয়া চোরের বাণিজ্য করে। তাহলে এই সমস্যাকে আপনি ইমপ্রুভ করবেন কোথা থেকে? আপনার কোনো সাজেশন আছে এই ব্যাপারে সাইদ ভাই? আমার সাজেশন কি, এখন ভালো লোকগুলো তো আসতেছে না, এই খারাপ লোকদের ভিড়ে ওরা তো ঢুকতেই পারতেছে না। না 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 ওদেরকে কুন্নি দিয়ে রাখে, ঢুকার তো রাস্তাই বন্ধ করে দিছে। আমি একটা মনে কথা করেন বলতে চাই। আপনাকে আমি দাওয়াত দেই জেএমসির ওই যে মেম্বার দিন, যে মিটিং হবে 14 তারিখে, আপনি আসবেন, দেখবেন খারাপ লোকরা কিভাবে ওয়াল তৈরি করছে, ভালো লোকদের কথাই বলতে দেয় না, দে রান ওয়ে ফ্রম দেয়ার। বাংলাদেশ সোসাইটি এক সময় ভালো জায়গা ছিল, সেখান থেকে ভালো লোকেরা চলে গেছে, খারাপ লোকের দেলোয়ারের মতো লোক ট্রাস্টি বোর্ডের মেম্বার হয়, লজ্জাজনক ঘটনা। যে এইগুলা বইলে লাভ নাই ভাই, এগুলা নিউ ইয়র্ক সিটি গন, বাংলাদেশ সোসাইটি গন, এক সময় ছিল ভালো, এগুলা নিয়ে আর কি বলবো। ওকে, লিপি আপু, আপনি যা জি, বলছিলেন বলেন। আমি বাংলাদেশ সোসাইটিতে অনেক কষ্ট করে ইলেকশন করে কালচারাল সেক্রেটারি হিসাবে এসেছিলাম। ভেবেছিলাম যে ওখানে ঢুকার পরে আমি শিক্ষিত সমাজকে একটু উৎসাহিত করতে পারবো, কিন্তু এমন ভাবে আমার পিছনে সবাই লাগলো যে আমি আল্লাহ হাফেজ করতে করতেই চলে আসলাম, আর তো কোনো শখই নেই। আপনি মনে হয় সোসাইটিতে এই মুহূর্তে কোন শিক্ষিত, মার্জিত, নো দূরদর্শী কোন নো নো লোকজন আছে? নো নো, প্রশ্নই আসে না। যে ভাই সাইফুল ভাই এই যে বলেন। লিপি আপার হাজবেন্ড একজন ডাক্তার, উনিও ডাক্তারি পাস করা, হয়তো এখানে লাইসেন্স দেয় নাই, ছেলে মেয়ে, এইসব লোকগুলা চান্স পায় না একসাথে। আমিও এক সময় মেম্বার ছিলাম নার্গিস আপার কমিটিতে, জি জি, জানছিলাম যে ভালো জায়গায়, ওখানে ছিলাম, তারপরে চলে আসছি। এইবারে যে আরো আরো ওয়ার্স হয়েছে। এখন আরো ওয়ার্স। মানে আপনি হ্যাঁ। কোনো একটা কথাই বলতে পারবেন না, যে আবার যদি সাইনও না করেন কোনো একটা পয়েন্টে, তারপরে আপনার পেপারে দিয়ে দেবে যে আপনি ওখানে সাইন করেছিলেন। এনিওয়ে, লিপি আপু, আমাদের একটা কথা আমি শাহনাজ আলম লিপি, সাইফুল ভাই এবং পল খান, পল ভাই আপনাকে আবার ট্রাই করি, আপনি কি আমাদের কথা শুনেন? কি না, হইলো পল ভাই এটা? এখনো ক্লিয়ার না। ওকে, আল্লাহ। আমি আপনাদের সাইফুল আলী ভুইয়া এবং শাহনাজ আলম লিপি, আপনাদের দুইজনকে আমি মোবারকবাদ জানাবো যে আমি মনে করতাম যে আমি একা একা প্রতিবাদ করি, লোকজন হয়তো এটাকে বিশ্বাস করবে না, আমাদের কমিউনিটির দুর্নীতি, কিন্তু আজকের আপনারা দুইজন আমার সাথে যোগ করে আপনারা এটা প্রমাণ করলেন যে না, আপনাদেরও সাহস আছে, আপনাদেরও যোগ্যতা আছে, আপনাদেরও মননশীলতা আছে, আপনারাও একটা সুন্দর সমাজ ব্যবস্থা চান। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ, এবং আপনাদেরকে আমি ভবিষ্যতে এরকম ইনভাইটেশন আরো করব। সাইফুল ভাই এবং লিপি আপু, আমার সাথে এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন। আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো একটা বাংলাদেশী সমাজ ব্যবস্থা নিউ ইয়র্কে গড়ে তোলার জন্য। সাইফুল ভাই, ইনশাআল্লাহ আপনি কি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ফাইনালি কিছু বলতে চান? আপনি কি ফাইনালি কিছু বলতে চান? আপনি না, কিছু আমি কি বলবো, আমি তো আমার বললাম না, ওই যে আমার দোকানটার নাম হচ্ছে সাজনা বুটিক,
মানে এটা আজকে 22 বছর 21 বছরের দোকান নেক্সট টু ফাতেমা। তো আমি ওদের সাথে থাইকেই ফাইট করতেছি এবং যতদিন বাঁচবো এই ফাইটের মধ্যেই থাকবো। জানি না কতটুকু মানে সাকসেসফুল হবো সেটা জানি না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবো, দ্যাটস ইট। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি একা করতেছিলেন, এখন আপনার সাথে আমাকে পাইছেন, এরকম অনেক বহুত লোক আছে আপনার সাথে। স্লোলি আপনার দল বাড়ি হবে, চিন্তা করবেন না, ইনশাল্লাহ। ওকে লিটন সাইদ ভাই, ভাই, অনেক অসংখ্য মেহেরবানি, ধন্যবাদ। কংগ্রাচুলেশন। অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। লিপি আপু, এটা ঋণ না, এটা মানে আপনার এটা প্রাপ্য। সাইদ ভাই একটা কথা বলছে, আপনি নিজে একজন ডাক্তার, আপনার হাজবেন্ড একজন ডাক্তার, এবং আপনার ছেলেও বোধহয় ডাক্তার নাকি? জি Yes, জি, হ্যাঁ হ্যাঁ অর্থোপেডিক সার্জন। হ্যাঁ। এবং আপনার আব্বুও একজন ডাক্তার। জি জি, অসংখ্য জি। ধন্যবাদ। আপনি এত মার্জিত শিক্ষিত এক ভদ্র মহিলা, একটা বাংলাদেশ সোসাইটিতে আপনি সার্ভ করতে পারেন নাই, আপনাকে সার্ভ জি। করতে দেয়া হয় নাই। না না, ওকে, শাহনাজ আলম লিপি এবং সাইফুল ভাই, আপনাদেরকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আজকের এসে আমার এই প্রতিবাদে অংশগ্রহণ করছেন। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক মামুন ভাই, ধন্যবাদ। জি ওয়ালাইকুম মামুন ভাই, আসসালাম। আপনি কিছু বলতেছেন প্লিজ। আপনি ওনাদের বক্তব্যগুলোকে একটা লাইন কথা বলবো। ওনাদের যে বলছেন যে ভালো লোক আগে আসতেছে না, এখানে ইকোনমিস্টরা থিওরি আছে, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি আউট অফ সার্কুলেশন। হ্যাঁ, মানে আউট অফ সার্কুলেশন, এটা আপনারা জানেন বোধহয়। তো এই থিওরিতে আমি আবার বলতাম, ব্যাড bad social or political elements drives out good political and social elements out of activities. কাজেই আমাদের কিন্তু এটা জেনে নিয়েই কিন্তু আপনাদের মতো সাহসী যারা আছেন, এই যে দুজন সম্মানিত আপনার আজকে নিয়ে আসছেন অতিথি, জাকব ভাইকে ধন্যবাদ। আমি তাদের মাধ্যমে অনেক শুনলাম। আমারও 3-4 ভাই আমেরিকায় থাকে, 3 ভাই 1 বোন। নিউ ইয়র্কে ডক্টর কাজী সাইফুল আল তারিক, তার ওয়াইফও ডেন্টিস্ট, ডক্টর মুজিব, আপনার যারা মাসুদ, ডক্টর মাসুদ, এরা একসাথেই সবাই চিনে। তো কাজে আজকে কমিউনিটি যেটা নিউ ইয়র্কে বাঙালিদের যে অবস্থা, সব জায়গায় কমার বেশি একই অবস্থা। কাজে এইটা যে আমার মনে হয় জাকব ভাই যদি এই ইন্টারন্যাশনাল যারা ভিকটিম সবাই আর কি, যারা ইমিগ্রেন্ট, এটা নিয়ে আজকে যে সুন্দর একটা উপস্থাপনা তুললেন, এবং আজকে নিউ ইয়র্কের যারা আপনার নেতৃবৃন্দ তারা সাহসের সাথে প্রতিবাদ করছেন, আমার মনে হয় এরকম আরো একটা প্রোগ্রাম করলে ভালো হয়। তাহলে প্রবাসীরাও আপনাদের অনুষ্ঠান থেকে উৎসাহিত হবে, কারণ এই প্রবাসীরা কিন্তু এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানোত্তর যে বিপ্লব হয়েছে, সেখানে কিন্তু প্রবাসীদেরও কিন্তু একটা বিরাট পার্টিসিপেশন ছিল। কাজে দেশে বিদেশে এখন আমাদের সৎ সাহসী নেতৃত্ব দরকার। ধন্যবাদ। ওকে হাসিন ভাই, আপনি যদি পুরো বিষয়টাকে একটু সামারাইজ করেন, দেন আমি আমার শো শেষ করব। আমি আসলে ভাই হতাশ হয়ে গেছি। বাঙালি দেশে দুষ্ট থাকে, চেয়ারম্যানরা দুষ্ট, রাজনীতিবিদ দুষ্ট, বিদেশে যে এত দুষ্ট নোংরামি করবে আমি আসলে ভাবতে পারি নাই। আমি হতাশ। তবে বলবো আমাদের বিপ্লব করতে হবে, এক এক করে সবাইকে আনতে হবে দলে, তাহলে দেখবেন আপনি শক্তিশালী হবেন ইনশাল্লাহ। সামাজিক ভাবে আমরা এতটা নিচে নেমেছি, আমেরিকায় বসে আমি টকশোতে আজকের কথা বলতে হয় যে আমাদের মসজিদে শুয়োরের মাংস বিলি করে। কত জঘন্য কথা! আমাদেরকে বিশ্বাস করতে হয় লেখাপড়া না জানা, দুশ্চরিত্র একটা মানুষ নামের কলঙ্ক। ফখরুল ইসলাম দেলোয়ারের মতো লোক জামাইকা মুসলিম সেন্টারের মতো স্বনামধন্য এতবার একটা মসজিদের এক্সিকিউটিভ বডিতে সেক্রেটারি হয়। এর অর্থ কি জানেন? এর অর্থ একটা, গহীন জঙ্গলে সিংহ ছিল বনের রাজা, এখন সিংহের দরকার নাই, ওখানে একটা খরগোশের রাজা বানায় দাও, ওখানে একটা নেরি কুত্তারের রাজা বানায় দাও। তো এ ধরনের নেরি কুত্তারা ফখরুল আলম ইসলাম দেলোয়ার হয়, এ ধরনের নেরি কুত্তারা অ্যাটর্নি মঈন চৌধুরী হয়, এ ধরনের নেরি কুত্তাগুলো মোহাম্মদ এন মজুমদার হয়, এ ধরনের নেরি কুত্তাগুলো আহসান হাবিব হয়, গোলাম মোস্তফা হয়, সাইরুল বাশার হয়, অশোক কর্মকার হয়, যারা নিরীহ ইমিগ্রেন্টদের পকেটের পয়সা চুরি করে, নিরীহ ইমিগ্রেন্টদের পকেটের পয়সা চুরি করে বলে যে তোমাকে হাজত থেকে বের করব, কিন্তু তারা পিছন থেকে সরে যায়। নাসরিন আহমেদের মতো 2 টাকার সোকল সোশ্যাল প্রস্টিটিউটরা দেশের
নিরীহ লোকগুলো আমেরিকায় যখন এসে ঢুকে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়। লজ্জার কথা। দর্শক শ্রোতা, আমি কর্নেল হাসিনের উপদেশটা গ্রহণ করে ওই উপদেশটাকে আরেকবার রিপিট করে আজকের অনুষ্ঠান শেষ করব। কর্নেল হাসিন বলছে আমাদের প্রতিবাদ করতে হবে। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বলছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। একটা কথা মনে রেখেন, আপনি সত্যকে যদি রিপ্রেজেন্ট না করেন, মিথ্যা এবং অবিচার দেখলে যদি প্রতিবাদ না করেন, শেষ বিচারের দিন জান্নাতে যাওয়ার কথা চিন্তা করেন না। কারণ ইটস এ প্রি কন্ডিশন, ইটস ইউর সোশ্যাল অব্লিগেশন and a religious obligation to raise your voice. আপনি যদি ইনজাস্টিস দেখেন, ওখানে প্রতিবাদ করবেন। কোন মিথ্যাচারিতা দেখেন, সত্যকে এস্টাবলিশ করানোর দায়িত্বও আপনার মধ্যে পড়ে। বছরে বছরে পয়সা খরচ করে ঘুষের পয়সায় উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, আর নামাজ পড়ে কপালে দাগ ফলাবেন, এসব ভণ্ডামি বন্ধ করে। আমেরিকার মতো জায়গায় ইমিগ্রেন্টদের পাশে দাঁড়ান, যারা এই মুহূর্তে অসহায় অবস্থায় আছে, ভালনারেবল অবস্থায় আছে। ওকালতি করার অর্থ এটা না তাদের কাছ থেকে টাকা নিয়ে পিএন নামক 2 পয়সার বাদশো হারামজাদাদের টেলিভিশনে গিয়ে, টাইম টেলিভিশনের মতো হারামজাদাদের কাছে গিয়ে সমাজটাকে নষ্ট করে। প্রতিবাদ করতে শিখেন। আমি কর্নেল হাসিনকে শ্রদ্ধা করি একটা কারণে, সে বলছে যার যেটা পেশা ওখানে থাকেন। আমি যদি সৈনিক হই, আমি ওখানে সীমাবদ্ধ রাখবো। আমি পেশাদার সৈনিক হিসাবে আমি দায়িত্ব পালন করব। পেশাদার সৈনিক হিসাবে আমি দেশপ্রেমের জন্য আমার যা করার আমি জীবন দেব। আমি সৈনিক হব আর রাত্রির বেলা মহিলাদের ড্রেস পইরা ক্লাবে যাইয়া মদ খাইয়া নাচবো, এটা সৈনিকের কাজ না। আপনারা মুসলমান হবেন আর জামাইকা মুসলিম সেন্টারে গিয়ে নামাজ পড়বেন আর দেলোয়ারের মতো 2 টাকার বেশ্যাকে সেক্রেটারি বানাবেন, এটা ধর্মচর্চা না। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। আমার জন্য দোয়া করবেন। কর্নেল হাসিন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ডক্টর শাহনেজ আলম লিপি, সাইফুল আলী ভুইয়া এবং ফার্মাসিস্ট নাসির আলী খান পল, তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন যাতে তাদের প্রতিবাদের ভাষা তাদের মুখ থেকে যেন জীবনেও হারিয়ে না যায়। কারণ এই সমাজটা আমাদের, ওই দেশটা আমাদের, এবং ইসলাম ধর্মের ব্রত একটা, শুধু জাস্ট বেঁচে থেকেন না, বাঁচার মতো বাঁচেন, অর্থবহ ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা